সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ। এবার দুই দেশের মধ্যে যেন নতুন করে আগুন জ্বলতে শুরু করেছে। সম্প্রতি এক এনসিপি নেতার 7 সিস্টার্সকে ভেঙে দেওয়ার হুমকিতে কাঁপতে শুরু করেছে ভারত। একে একে বন্ধ হচ্ছে ভারত ও বাংলাদেশের দূতাবাসগুলোর দরজা। থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে। এর মাঝেই পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঙ্কার দিল। সেই সাথে নতুন জোট গঠনের প্রস্তাবও দিয়েছে দেশটি। প্রশ্ন হচ্ছে, কি সেই জোট? ভারত কি পারবে 3 দিক থেকে আসা চাপকে সামাল দিতে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দর্শক, দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম। এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশ ও ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে। গেল প্রায় 1.5 বছরে নানা ঘটনায় সেই টানাপোড়েন বেড়েছে। অতি সম্প্রতি বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টে কূটনৈতিক তলব, রাজনৈতিক নেতাদের বক্তব্য দুই দেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এর জেরে প্রথমে বাংলাদেশে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় ভারত। তারপর বাংলাদেশেও ভারতে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়। ঢাকার অভিযোগ, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে নসিহত দেওয়ার চেষ্টা করছে দিল্লি। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান টানাপোড়েনের বিষয়ে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্পর্কের অবনতি হওয়াটা খুবই খারাপ লক্ষণ। এটি শুধু দুর্ভাগ্যজনক নয়, বরং উদ্বেগজনক। এরকম চলতে থাকলে দুই দেশে চরমপন্থীদের উত্থান এবং নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য নিয়ে মন্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এর জবাবে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজ দেশকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়া উচিত মন্তব্য করে ঢাকাকে প্রচ্ছন্ন হুমকি দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায়। দুই দেশের দূতাবাসের সামনে হামলা, রাষ্ট্রদূতকে তলবের মতো ঘটনাও ঘটে। এতে করে ভারত বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে যেন নতুন করে আগুন জ্বলতে শুরু করে। এমন পরিস্থিতির মাঝে এবার নতুন করে আলোচনা জন্ম দিয়েছে পাকিস্তানের এক নেতা। পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা কামরান সাইদ উসমানী ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের ওই যুব নেতা বলেছেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা প্রয়োজন। সম্ভাব্য সংঘাতে পাকিস্তান পশ্চিম দিক থেকে এবং বাংলাদেশ পূর্ব দিক থেকে চাপ সৃষ্টি করবে। আর চীন, অরুণাচল ও লাদাখ অঞ্চলে সক্রিয় হলে ভারত কৌশলগতভাবে স্যান্ডউইচ অবস্থায় পড়তে পারে বলেও মন্তব্য করেন পাকিস্তানের এই নেতা। তার এসব বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে স্থিমিত থাকা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছানোর পথে। বিশেষ করে দুই দেশের মধ্যে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে যে ধরনের তোলপাড় শুরু হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট, CNN, নিউজ 18-এর সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে দাবি করা হয় ঢাকা এবং ইসলামাবাদ অত্যন্ত গোপনীয়তার সাথে শক্তিশালী সামরিক সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে, আর এ কারণেই ভারতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে বলছে প্রস্তাবিত এই প্রতিরক্ষা চুক্তিটি সৌদি আরব এবং পাকিস্তানের চুক্তির আদলে, যেখানে পাকিস্তানের সামরিক বাহিনী সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি সহায়তা করবে এবং সেই অনুযায়ী চুক্তি হয়েছে। এখন বাংলাদেশও যদি একই পথে হাঁটে তবে সেটি ভারতের জন্য বড় এক চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এই চুক্তির একটি খসড়া এর মধ্যে চূড়ান্ত হয়ে রয়েছে। ভারতের গণমাধ্যম বলছে ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, ভারতের প্রভাব থেকে বেরিয়ে নিজেদের সার্বভৌমত্বকে হিমালয় সম উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পাকিস্তান হতে পারে শক্তিশালী অংশীদার, কারণ পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র দেশ যার কাছে পরমাণু অস্ত্র এবং উন্নত মিসাইল প্রযুক্তি রয়েছে। পাকিস্তানের পরমাণু প্রযুক্তি এবং তাদের প্রতিরক্ষা খাতের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন। আন্তর্জাতিক সম্পর্ক বিশারদদের মতে বাংলাদেশ যখন তার সীমান্ত এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তখন পাকিস্তানের মতো সামরিক শক্তির সাথে জোটবদ্ধ হওয়া ঢাকার জন্য লাভজনক বলেও মনে করছেন পাকিস্তানের গণমাধ্যম বিশ্লেষকরা। হাসিনা সরকারের পতনের পরদিন থেকেই ভারত বাংলাদেশের উপর তাদের স্পাই এয়ারক্রাফট বা গোয়েন্দা বিমান এবং ড্রোন দিয়ে নজরদারি বাড়িয়েছে। আকাশের উপর থেকে বাংলাদেশের প্রতিটি সেনা মুভমেন্ট তারা ট্র্যাক করার চেষ্টা করছে। চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো প্রক্সি ওয়্যার বা ছায়াযুদ্ধ। পাহাড়ে হঠাৎ করে অশান্তি বেড়ে যাওয়া, নিষিদ্ধ সব সংগঠন এবং ভারতের মদতপুষ্ট কিছু উগ্র বামপন্থী দলকে মাঠে নামানোর চেষ্টা, এসবই সেই ছায়াযুদ্ধের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলকে ঘিরে তাদের সামরিক বলয় নিশ্চিত করতে চাইছে। 10 থেকে 15 বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাও তাদের ইন্টারনাল রিপোর্টে উঠে এসেছে। অর্থাৎ ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে এবং বাংলাদেশকে তারা আর কোনোভাবেই ছাড় দিতে নারাজ। ভারতের এই আগ্রাসী মনোভাবের আরও একটি কারণ হলো 7 সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে তাদের চিরকালীন ভয়। এখন ভারত দেখছে বাংলাদেশ যদি তাদের কথা না শোনে তবে তাদের 7 সিস্টার্স অরক্ষিত হয়ে পড়বে, অর্থাৎ ভারত ভেঙে যেতে পারে, 7 সিস্টার্স আলাদা হয়ে যেতে পারে। সেই ভয় থেকেই তারা এখন উন্মাদ হয়ে উঠেছে। নতুন ভূ রাজনৈতিক বাস্তবতাকে ভারত থ্রেট হিসেবে দেখছে। দিল্লি এখন আর ঢাকাকে বন্ধু হিসেবে ফাইলের নোট লিখছে না, তারা এখন বাংলাদেশকে দেখছে একটি পোটেনশিয়াল সিকিউরিটি চ্যালেঞ্জ হিসেবে। আর তাই বর্ডারকে তারা এমনভাবে রিং ফেন্স করছে যেন এপার থেকে বাংলাদেশের ভেতরে নজরদারি চালানো এবং প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য লঞ্চ প্যাড প্রস্তুত রাখতে পারে। চট্টগ্রাম সীমান্তের কাছে ভারতের এই হঠাৎ তৎপরতা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত উস্কানি এবং বড় কোনো অ্যাকশনের পূর্ব প্রস্তুতি বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার আকাশ সমরের শক্তি বাড়াতে যাচ্ছে বাংলাদেশ। বাংলার আকাশ দাপিয়ে বেড়াবে অপ্রতিরোধ্য যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। সামরিক শক্তিতে বাংলাদেশ যে উত্থান ঘটাতে চলেছে তাতে যুক্ত হচ্ছে পশ্চিমাদের এই শ্রেষ্ঠত্বের প্রতীক। ইতালির কাছ থেকে বিশ্বের অন্যতম এই শক্তিশালী যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। চীনের J-10C এবং পাকিস্তানের JF থান্ডার যুদ্ধবিমানের সঙ্গে ইউরোফাইটার টাইফুন যুক্ত হলে বাংলাদেশের আকাশসীমা হয়ে উঠবে এক দুর্ভেদ্য দুর্গ।
এই আকাশ প্রতিরক্ষার মাধ্যমে দেশের নিরাপত্তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামরিক ক্ষমতার ভারসাম্যে বাংলাদেশ পরিণত হবে এক শক্তিশালী খেলোয়াড়ে। মাল্টিরোল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনতে এরই মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে ইতালির প্রতিষ্ঠান লিওনার্দ ও এসপি এর সঙ্গে একটি সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এই আকাশ প্রতিরক্ষার মাধ্যমে দেশের নিরাপত্তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামরিক ক্ষমতার ভারসাম্যে বাংলাদেশ পরিণত হবে এক শক্তিশালী খেলোয়াড়ে। মাল্টিরোল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনতে এরই মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী এবং ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ এর মধ্যে একটি লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক সম্মতিপত্র সই হয়েছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্ড্রোর উপস্থিতিতে এই সম্মতিপত্রটি সই হয়। বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আধুনিক মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট হিসেবে টাইফুন যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ হবে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন এই যুদ্ধবিমান সম্পর্কে ইউরোফাইটার ওয়েবসাইটে বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইগ রোল কম্ব্যাট বিমান। তারা বলছে ইউরোফাইটার টাইফুন একই সঙ্গে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি পদ্ধতির সক্ষমতা প্রদান করে এবং একযোগে ব্যবহারযোগ্য। বিশ্বের 9টি দেশে বিমান বাহিনীর কাছে এই যুদ্ধবিমান রয়েছে। টাইফুন যুদ্ধবিমান কেনার এই প্রক্রিয়া বিমান বাহিনীর সম্মুখসারী সক্ষমতা বাড়ানোরই একটি অংশ। এবার ভারতকে বাদ দিয়ে ত্রিপক্ষীয় একটি জোট গঠিত হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় চীন, পাকিস্তান ও বাংলাদেশের নতুন এই ত্রিপক্ষীয় জোট। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা সাম্প্রতিক ত্রিপক্ষীয় সহযোগিতা আগামীতে আরও কিছু দেশকে যুক্ত করে সম্প্রসারিত করা যেতে পারে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, এক পক্ষের সব সুবিধা নেয়ার যুগ শেষ হয়েছে, মুখোমুখি দাঁড়ানো নয়, সহযোগিতা হোক আসল পথ। এর মাধ্যমে এক পক্ষের সুবিধা বলতে ভারতকে ইঙ্গিত করেছেন পাকিস্তানের মন্ত্রী। মূলত তার এই বক্তব্যের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে ভারত ছাড়া একটি বিকল্প আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে চীনও থাকবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে। বর্তমান বাস্তবতায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অচল হয়ে পড়েছে। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের শীতল ও বৈরী সম্পর্ক। গেল জুন মাসে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যদিও তখন 3 দেশই বলেছিল এই উদ্যোগ কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। তবে ইসাক দারের সাম্প্রতিক বক্তব্য এমন সময় এলো যখন দক্ষিণ এশিয়া জুড়ে উত্তেজনা নতুন করে বেড়েছে। বিশেষ করে পাকিস্তান ও ভারতের মধ্যকার কয়েক দশকের বৈরিতা আরও চরম পর্যায়ে পৌঁছে গেছে। গেল মে মাসে 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে 4 দিনের সংঘাতে দুদেশের সম্পর্ককে আরও তলানিতে ঠেলে দিয়েছে। এবার যদি ভারতকে বাদ দিয়ে পাকিস্তান নতুন জোট তৈরি করে, তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দেবে। এতে করে পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময়ে মারাত্মক অবনতির মধ্যে পড়েছে।
2024 সালের আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন। এখনও তাকে বাংলাদেশে ফেরত পাঠায়নি নয়াদিল্লি। সবশেষ নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে আরও ভাটা পড়েছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো বাংলাদেশ, চীন, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান কি ভারতকে বাদ দিয়ে কিংবা ভারতের প্রভাব সীমিত করে গঠিত কোনো নতুন আঞ্চলিক জোটে যোগ দেবে? সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ের উপর ছেড়ে দিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে বৈরী সম্পর্ক বিরাজ করছে তা যদি দীর্ঘ হয় তাহলে বাংলাদেশ নতুন করে সেই জোটে যোগ দিতে পারে। আর সেই জোট এই অঞ্চলের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে বা ভারতের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলবে সেটি সময় বলে দেবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।